এই একটা ভিডিওতে এই 12টা অঙ্ক যে করিয়েছি তুই করে নে, তারপরে তুই আর কোনোদিনও বলবি না চলতরিতের অঙ্ক কঠিন। ভৌত বিজ্ঞান এত স্কোরিং সাবজেক্ট, ভৌত বিজ্ঞানে এত নাম্বার ওঠে তুই চিন্তা করতে পারবি না, শুধু নাম্বার তোলার সঠিক প্রসেসটা জানতে হয়। যারা বলতো ভৌত বিজ্ঞান কঠিন, যারা বলতো ভৌত বিজ্ঞানে নাম্বার ওঠে না, তারাও আজকে স্কুলের মধ্যে ভৌত বিজ্ঞানে টপ করছে। তোদের মধ্যে অনেকে আছিস যারা ভৌত বিজ্ঞানের অঙ্ক পারিস না, বিশেষ করে চলতরিতের অঙ্ক পারিস না। আমি তোদেরকে ভয়মুক্ত করতে চাই, অ্যাসিওর করতে চাই। আজকের এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নে। মাত্র 12খানা চলতরিতের অঙ্ক এনেছি, যেই 12টা অঙ্কে সমস্ত কনসেপ্ট তোর ক্লিয়ার হয়ে যাবে। হেন কোনো অঙ্ক থাকবে না যেটা তুই করতে পারবি না। মাধ্যমিক 2026 যেভাবে কেঁপেছে, আমি বারবার বলেছি 2027 আরো ভয়ঙ্কর ভাবে কাঁপবে। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। চোখ কান নাক বন্ধ করে যা করাচ্ছি করতে থাকবি, বাকিটা আমি বুঝে নেবো। আমি বারবার করে বলছি, চল শুরু করা যাক। কেউ ভয় পাবি না, যা করাবো ওইগুলোকেই বারবার করে প্র্যাকটিস করবি, বাকি তুই দেখতে পেয়ে যাবি পরীক্ষায়। প্রথম প্রশ্নটা দেখবি, খুব মন দিয়ে ভালো করে শুনবি। বলে দিয়েছে একটি পরিবাহীর রোধ অপর একটি পরিবাহীর দ্বিগুণ। এই ধরনের স্টেটমেন্ট গুলো না ভীষণ গন্ডগোল তৈরি করে। মানে ধর আমি বললাম প্রথম পরিবাহী রয়েছে আর দ্বিতীয় পরিবাহী রয়েছে, বলে দিয়েছে একটি পরিবাহীর রোধ অপর একটি পরিবাহীর দ্বিগুণ। তাহলে আমি ধরে নিলাম প্রথম পরিবাহীর রোধ আর, তাহলে দ্বিতীয় পরিবাহীর রোধ আমি 2R ধরতেই পারি, কারণ বলে দিয়েছে একটি পরিবাহীর রোধ অপর একটি পরিবাহীর দ্বিগুণ। অথবা আমি দ্বিতীয় পরিবাহীর রোধটাকে আর ধরতে পারি, তাহলে প্রথম পরিবাহীর রোধটাকে 2R ধরতে পারি। কারণ আমাকে তো মেনশন করে দেয়নি কার রোধটা কার দ্বিগুণ, আমাকে বলে দিয়েছে একটি পরিবাহীর রোধ অপর একটি পরিবাহীর দ্বিগুণ। তাহলে আমি যে কোনো কারোরটা আমি দ্বিগুণ ধরে নিতে পারি। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোর আর তোর পাশের বন্ধুর উত্তর নাও মিলতে পারে, এবং পরীক্ষার হলে তুই বসে বসে ফ্রাস্ট্রেশনে চলে যেতে পারিস যে আমার আর উত্তর মিলছে না কেন, তাহলে আমার কোথাও ভুল হচ্ছে। একদম নয়, প্রথমত এই বিষয়গুলোকে ক্লিয়ার কর। তাহলে আমি ধরে নিলাম যে প্রথম পরিবাহীর যে রোধ আছে সেটা দ্বিতীয় পরিবাহিতার রোধের দ্বিগুণ, একদম পরিষ্কার। এইবার একটু মন দিয়ে শোন। পরিবাহী দুটির দুই প্রান্তের বিভব প্রভেদ সমান, তার মানে এরও দুই প্রান্তের বিভব প্রভেদ যদি ভি হয়, তাহলে এরও দুই প্রান্তের বিভব প্রভেদ ভি হবে। খুব ভালো কথা। তাদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত কত হবে? আমি ধরে নিলাম প্রথম জনের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা I1 আর দ্বিতীয় জনের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা I2। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, আমি কি দুটো ইকুয়েশনকে এমনি করে লিখতে পারি ওহমের সূত্র অনুযায়ী? ওহমের সূত্রটা কি ভাই? ভেরি ইম্পর্টেন্ট রিলেশন, V = IR, নিশ্চয়ই মনে রয়েছে প্রত্যেকের। তাহলে দাদা আমি প্রথম জনের ক্ষেত্রে, প্রথম পরিবাহীটার ক্ষেত্রে দেখো তো লিখতে পারি কিনা। V = I কত না দাদা I1, আমি বললাম ভেরি গুড। আচ্ছা আর কত না দাদা 2R। আচ্ছা আচ্ছা দ্বিতীয় পরিবাহীর ক্ষেত্রে কি লেখা যায় রে দাদা? V লেখা যায়, V = আচ্ছা কত এখানে I কত না I2। আচ্ছা আর কত দাদা? আর তো আরই আছে, আমি বললাম ভেরি গুড ভাই। আচ্ছা তুই কি দেখতে পাচ্ছিস রে? দেখতে পাচ্ছিস এটাও V এর মান, আরে এটাও V এর মান। আরে তার মানে এই দুটো মান তো সেম রে ভাই, এই দুটোরই তো মান V। তার মানে এই দুটোকে তো আমি সেম করে দিতে পারি রে। বল হ্যাঁ। তাহলে যদি এই দুটোকে আমি সেম করে দিতে পারি, তাহলে I1 × 2R, দেখ তো I1 × 2R = I2 × R বেরোচ্ছে, I2 × R। এবার আমাকে কি বলে দিয়েছে বল? বলে দিয়েছে দুটোর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত কত হবে। তাহলে আমি I1 এর তলায় I2 কে নামাই, I1 এর তলায় I2 কে নামালাম, = R এর তলায় 2R কে নিয়ে যাই, R এর তলায় 2R কে নিয়ে গেলাম। তার মানে I1 = I2 = 1:2 বেরোচ্ছে। একদম পরিষ্কার কথা। এখন তোর পাশের বন্ধুর উত্তর যদি 2:1 বেরোয়, তাহলে কি ভুল করেছে? একদম না, তুইও ভুল করিসনি, সেও ভুল করেনি। তোরা জাস্ট এই জায়গাটায় কোনটার দ্বিগুণ সেটাকে ধরতে বিভিন্ন রকম করতেই পারিস, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন দেখা যাক। বলেছে একটি পরিবাহী তারকে টেনে দৈর্ঘ্যের দ্বিগুণ করা হলো। আচ্ছা তারটির রোধের মান কি হবে যদি তারটির আয়তন এবং রোধাঙ্ক অপরিবর্তিত থাকে? দেখ যারা যারা চলতড়িৎ আমাদের এখান থেকে ডিটেলে পড়েছিস অথবা অন্য কোনো জায়গা থেকে ডিটেলে পড়েছিস, তাদের কাছে কিন্তু এগুলো খুব বাচ্চা বাচ্চা প্রশ্ন, এবং আমি আমার লেভেলটাকে অমনি করেই রাখি। দেখবি আমি অঙ্কগুলোর ক্ষেত্রে বা যে কোনো প্রশ্নের ক্ষেত্রে লেভেলটাকে এমনি রাখি, মানে সোজা থেকে আস্তে 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 কঠিন। তুই একদম এখানেও তাই দেখতে পাবি, 1 থেকে 12 নম্বর অঙ্কে যেতে যেতে দেখবি হালকা হালকা করে লেভেল বাড়ছে। যাই হোক, এই যে অঙ্কটা রয়েছে
সেটাও কিন্তু একটা ভালো অঙ্ক, মানে একদম পাতি পাতি অঙ্কগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি। দেখ তো কি বলেছে, বলেছে একটি পরিবাহী তারকে টেনে দৈর্ঘ্যে দ্বিগুণ করা হলো। দাদা তার মানে আগে দৈর্ঘ্যে এল ছিল, এখন সেটাকে টেনে দৈর্ঘ্যে দ্বিগুণ করা হলো। আমি বললাম ভেরি গুড ভাই, একদম ঠিক বলেছিস। দাদা তারটির রোধের মান কি হবে জিজ্ঞাসা করেছে যদি তারটার আয়তন আর রোধাঙ্কটা অপরিবর্তিত থাকে। দাদা উপাদানটা সেম থাকলে, উষ্ণতাটা সেম থাকলে, রোধাঙ্কটা সেম থাকে সেটা তো আমি জানি, বাট এই আয়তনটা সেম বলে দিয়েছে মানেটা কি? মানে আগে যা আয়তন ছিল পরে তাই আয়তন থাকবে, এর মানেটা আমাকে একটুখানি বোঝাও। আমি বলছি আচ্ছা তুই আমাকে বল, একটা তার যখন রয়েছে তার যেমনি একটা দৈর্ঘ্য রয়েছে, তার তো একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও থাকবে রে ভাই। আর তুইও ভালো করে জানিস, আমিও জানি, দৈর্ঘ্যের একক সেন্টিমিটার হয় বা মিটার হয়, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের একক সেন্টিমিটার বা মিটারের স্কোয়ার হয়। এই দুটোকে যদি আমরা গুণ করে দিই তখন চলে আসে সেন্টিমিটার বা মিটারের কিউব। আরে এটাই তো আয়তন রে। তার মানে দাদা বলতে চাইলো যে আগে দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের গুণফল যা, পরে দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদের গুণফল তাই। আমি বললাম একদম, এর মানেটাই হচ্ছে আয়তন অপরিবর্তিত। তার মানে দাদা যখন দৈর্ঘ্যটাকে টেনে দ্বিগুণ করা হয়েছে তাহলে নিশ্চয়ই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা অর্ধেক হয়েছে। কেন এমনি কেন ভাবছিস? এখানে তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নিয়ে কিছু বলেনি। আমি বললাম দাদা বলেনি তো কি হয়েছে, কিন্তু এখানে আয়তনটা যে অপরিবর্তিত সেটা বলে দিয়েছে। আমি বললাম কি করে হয়, দেখো দেখো কি করে হয়, খুব ভালো করে মন দিয়ে দেখ। যদি আমি বলি আগে দৈর্ঘ্য এল ছিল আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ ছিল, তাহলে আগে আয়তনটা কত ছিল, দুটোর গুণফল এল ইন্টু এ। আচ্ছা এখন যদি আমি বলি দৈর্ঘ্যকে টেনে দ্বিগুণ করে দেওয়া হয়েছে যেটা আমাকে বলে দিয়েছে, কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা যে দ্বিগুণ করলে এটা অর্ধেক হয়ে যাবে সেটা কিন্তু বলে দেয়নি। দৈর্ঘ্যটা দ্বিগুণ করলে যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা অর্ধেক হয়ে যাবে সেটা আমাকে বলে দেয়নি, বাট আমি ধরলাম কেন, কারণ তুই দেখ এবার 2l ইন্টু a/2 যদি করি তাহলে কত বেরোচ্ছে রে, এল এ। যদি আমি এটাকে a/2 না করতাম তাহলে দুটোর গুণফল কত বেরোতো রে, 2la। কিন্তু তো বলে দিয়েছিল আয়তনটা অপরিবর্তিত, মানে আগেও যদি এলে হয় তো পরেও এলে হবে। তার মানে স্বাভাবিকভাবে দাদা হয়তো স্টেটমেন্টে উল্লেখ করেনি, বাট স্বাভাবিক দৈর্ঘ্যকে যদি টেনে দ্বিগুণ করা হয়, একটা তারকে যদি আমি টেনে দ্বিগুণ করি তাহলে সেটা তো চ্যাপ্টা হয়ে যায়। তার মানে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাও অর্ধেক হয়ে গেছে, সেটা আমাকে ধরে নিতে হবে, একদম পরিষ্কার। এইবার বলে দিয়েছে যে এদের রোধের কি পরিবর্তন হবে। আচ্ছা তুই আমাকে বল, আগে দৈর্ঘ্য ছিল এল, আগে প্রস্থচ্ছেদ ছিল এ, আর রোধাঙ্করও দুটো ক্ষেত্রেই রো হবে, তাহলে আমি প্রথমটার ক্ষেত্রে রোধটাকে ধরি R1, R1 ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ, এল বাই এ। আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে আমি রোধটাকে ধরে নিই R2, R2 ইকুয়াল টু রো ইন্টু এলটাকে আমি করে দিয়েছি 12 আর এটাকে আমি করে দিয়েছি a/2। বল হ্যাঁ। তোকে বলে দিয়েছে রোধের মানের কি পরিবর্তন হবে, তুই এক কাজ করতো, তুই এখান থেকে দেখতে পাচ্ছিস এখানে রো আছে, এই দুইটা ঘুরে ওপরে উঠে গিয়ে গুণ হয়ে যায়, তাহলে 4l/a হয়ে গেল। আচ্ছা দাদা এখান থেকে আমি একটা বিষয় বুঝতে পারছি, আমি চারটাকে বাইরে বের করতে পারি, তাহলে 4 ইন্টু রো ইন্টু l/a লেখা যায়। বললাম একদম লেখা যায় ভাই। দাদা চিন্তা করে দেখো, এই যে রো ইন্টু l/a, এটাই তো রো ইন্টু l/a, এটারই তো ভ্যালু ছিল R1, তাহলে R2 ভ্যালুটা যেটা আমি দেখতে পাচ্ছি, এই চারটাকে বাইরে বার করে দেওয়ার ফলে চারটা আমি এখানে লিখছি, রো ইন্টু l/a জায়গার মধ্যে আমি R1 বসাচ্ছি, তাহলে R2 ইকুয়াল টু বেরিয়ে গেল 4 ইন্টু R1, গল্প শেষ। তার মানে যে নতুন রোধটা পাওয়া গেল সেটা পূর্বের রোধের 4 গুণ হয়ে গেল, খতম। আর যদি তুই এই আয়তনের প্রসঙ্গটা না নিতিস, তুই ভাবতিস আর প্রপোর্শনাল ডুয়েল, দৈর্ঘ্য দ্বিগুণ হয়েছে তো রোধও দ্বিগুণ হবে, কিন্তু ভাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা যে অর্ধেক হচ্ছে সেটাও তো তোকে ভাবতে হবে। আশা করছি একদম পরিষ্কার আছে, একদম কনসেপ্ট ক্লিয়ার আছে। নেক্সট প্রশ্ন দেখা যাক এবার কি বলে দিয়েছে। বলে দিয়েছে একই উপাদানের সমান দৈর্ঘ্য বিশিষ্ট দুটি তার আছে। আচ্ছা মানে দুটো তারের উপাদান একই,
উপাদান এক বলে দিয়েছে মানে কোথাও না কোথাও ইন্ডিকেট করে দিয়েছে রোধাঙ্কটা সেম, বলে দিয়েছে দৈর্ঘ্য একই। আচ্ছা, খুব ভালো কথা। এদের একটির ব্যাসার্ধ অন্যটির ব্যাসার্ধের দ্বিগুণ। আচ্ছা দাদা, এই তারের মধ্যে আবার ব্যাসার্ধ কোত্থেকে এলো? আর তারের উচ্চতা শুনেছি, দৈর্ঘ্য শুনেছি, ব্যাসার্ধটা আবার কোত্থেকে চলে এলো তারের? আমি বলছি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা শুনেছিস তো? ওই প্রস্থচ্ছেদটা কেমন দেখতে হয় রে? মানে যদি আমি তোকে বলি যে এরকম একটা তার আছে, ধর এরকম একটা তার আমি তোকে দিলাম, এই তারটার প্রস্থচ্ছেদ মানে কি? আমি সেটাকে এখান থেকে ছেদ করব। যদি সেটাকে আমি ছেদ করি, তাহলে এই যে কাটা জায়গাটা, সেইটাকে যদি আমি এই পাশ থেকে দেখি, তাহলে কেমন দেখতে লাগবে রে? গোল দেখতে লাগবে। দেখ এই দুটো সাইড দেখতে পাচ্ছিস তো, রাউন্ড রাউন্ড। তার মানে এইটাকে যখন মধ্যিখান দিয়ে কাটবো, তখন এই কাটা জায়গাগুলো, কাটা ধারগুলো কেমনি দেখতে হবে? রাউন্ড রাউন্ড দেখতে হবে। এবং প্রত্যেকটা রাউন্ড, প্রত্যেকটা বৃত্তের একটা নির্দিষ্ট ব্যাসার্ধ রয়েছে, সেই ব্যাসার্ধেরই কথা বলে দিয়েছে রে এখানে। তার মানে কি বলতে চেয়েছে দেখ। আচ্ছা তোকে আরেকটা বিষয় বলি তাহলে, তার মানে দাদা তারের যে প্রস্থচ্ছেদ আছে, তারকে প্রস্থচ্ছেদ করলে যে জিনিসটা আমরা পাচ্ছি, সেই প্রস্থচ্ছেদটা কেমন দেখতে? বৃত্তাকার। তাহলে এই যে আমরা বলি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের ফর্মুলা কি? বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর স্কোয়ার। একদম পরিষ্কার কথা। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানেই এই যে প্রস্থচ্ছেদের ফলে যে বৃত্তটা পাওয়া যায়, সেই বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফলের সাথে সমান, আর সেটা হচ্ছে পাই আর স্কোয়ার। খতম। এবার একটুখানি দেখা যাক প্রশ্নের মধ্যে কি বলে দিয়েছে। বলে দিয়েছে যে একই উপাদানের সমান দৈর্ঘ্য বিশিষ্ট দুটি তার, তাহলে আমি ধরে নিলাম এইটা হচ্ছে আমাদের প্রথম তার, এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় তার। খুব পরিষ্কার কথা ভাই। এবার দাদা বলে দিয়েছে যে দৈর্ঘ্য দুটোর সেম। আমি বললাম দুটোর দৈর্ঘ্য এল ধরে নে, দুটোর রোধাঙ্ক রো ধরে নে, কারণ উপাদানটাও সেম আছে। এবার দাদা বলে দিয়েছে যে একটার ব্যাসার্ধ অন্যটার ব্যাসার্ধের দ্বিগুণ। আমি বললাম আবার সেই ধরনের সমস্যা চলে এলো। কোনটার ব্যাসার্ধের কোনটার দ্বিগুণ তুই ধরতে পারবি না, তুই নিজের মতো ধরে নে। তুই ধরে নিলি যে এইটার ব্যাসার্ধ ছিল আর, তাহলে একটির ব্যাসার্ধ অন্যটির ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে অন্যটির ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে এটা হয়ে গেল 2r। একদম পরিষ্কার কথা। আর দাদা যদি এটার ব্যাসার্ধটা 2r হয়, তাহলে এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হয়ে যাবে পাই ইন্টু 2r স্কোয়ার। বললাম ভেরি গুড। আর যদি এইটার ব্যাসার্ধটা r হয়, তাহলে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ধরো আমি এটাকে a1 দিলাম, এটাকে আমি a2 দিলাম, সেটা হয়ে গেল পাই ইন্টু r স্কোয়ার। বললাম একদম। এবার বলেছে তার দুটি রোধের অনুপাত কত হবে। আমি বললাম দেখ তো ভাই, আমি এক এক করে এখানে রোধগুলো বসাই। ধর আমি বললাম r1 এর ভ্যালুটা কত হবে বল। না দাদা রো বসিয়ে দাও। বললাম বসিয়ে দিলাম। এল বসিয়ে দাও। না বসিয়ে দিলাম। এবার এ বসিয়ে দাও, কারণ এল বাই এ হয়। দাদা এর ভ্যালু কত? পাই ইন্টু 2r স্কোয়ার। তাহলে বসিয়ে দে না, পাই ইন্টু 2r এর হোল স্কোয়ার। আচ্ছা দাদা চিন্তা করে দেখো, আমি যদি r2 বসাতে বলি তোমাকে, তুমি আবারও সেই রো বসাবে, তুমি আবারও সেই এল বসাবে। বললাম একদম, কারণ রো আর এল তো সেম আছে। কিন্তু এইবারে দাদা তুমি a2 জায়গার মধ্যে বসাবে পাই আর স্কোয়ার। তাহলে a2 জায়গার মধ্যে আমি বসালাম পাই আর স্কোয়ার। এবার বলেছে তার দুটি রোধের অনুপাত কত হবে। তাহলে আমি r1 এর তলায় r2 কে নিয়ে আসবো, ব্যাস শেষ হয়ে যাবে। তাহলে আমি এক কাজ করি, r1 ডিভাইডেড বাই r2 করে দিই। আচ্ছা r1 যেটা রয়েছে এখানটা লিখি, r1 ডিভাইডেড বাই r2। r1 এর যে ভ্যালু রয়েছে সেটাকে এবার একটু বসাচ্ছি, রো ইন্টু এল বাই পাই 2r স্কোয়ার। তার মানে কি রে, 2r স্কোয়ার মানে কি? 2r স্কোয়ার মানে হচ্ছে 4r স্কোয়ার। তাহলে আমি এখানে বসাচ্ছি এরকম ভাবে 4 পাই আর স্কোয়ার হয়েছে। আর নিচে বসাচ্ছি r2 জায়গার মধ্যে রো এল বাই পাই আর স্কোয়ার। খতম। আচ্ছা বল, রো রো কেটে গেল, এল এল কেটে গেল, পাই আর স্কোয়ার কেটে গেল। এবার দাদা কি হবে, এই যে চারটা রয়েছে সেই চারটা নিচে নেমে এই প্রথম জনের সাথে গুণ হবে, এল এর সাথে গুণ হবে, কারণ নিয়মটাই তো তাই। আমি যদি তোকে একটুখানি আরো ভেঙে দেখাই বিষয়টা, অনেক ছেলে মেয়ে বুঝবে না। আমি যদি তোকে দেখাই এখানটায় রো ছিল, এখানটা এল ছিল, ওখানে 2r এর হোল স্কোয়ার মানে 4 পাই আর স্কোয়ার হয়েছিল, নিচে রো ছিল, এল ছিল, পাই আর স্কোয়ার ছিল। যারা বোঝার তারা বুঝে গেছে, যারা বুঝিসনি, যারা এরকম কাটাকুটি পারিস না, তারা একটুখানি দেখে নে। প্রথমে রো রো কাটলাম, এবার একটু তলায় নামাই দেখ, ওপরে এল আছে, এল লিখলাম। এই যে নিচের পাই আর স্কোয়ারটা আছে সেটা ঘুরে গিয়ে এল এর সাথে গুণ হয়, তাহলে পাই আর স্কোয়ার গুণ হয়ে গেল এল এর সাথে।
আর এই যে 4πr² আছে সেইটা নেমে এই নিচের এলটার সাথে গুণ হয়, তাহলে এই তলার πr² ঘুরে গিয়ে ওপরের এলটার সাথে গুণ হয়, আর এই এল এর তলার যে 4πr² আছে সেটা নিচে নেমে এল এর সাথে গুণ হয়, তাহলে নিচে এল ছিল তার সঙ্গে গুণ হয়ে গেল 4πr²। একদম পরিষ্কার কথা। এবার দাদা দেখো তো এল এল গেল গেল, দাদা πr² গেল যেমনটা তুমি আগে বলেছিলে, গেল। তাহলে r1:r2 ইকুয়াল টু ওপরে 1 পড়ে আছে আর তলায় 4 পড়ে আছে, একদম ধরে ধরে শিখিয়ে দিলাম, একদম বাচ্চাদের মতো করে শিখিয়ে দিলাম। আশা করতে পারি একদম পরিষ্কার। 1:4 রোধের অনুপাত বেরিয়ে গেছে। নেক্সট প্রশ্ন বলেছে দুটি অজানা রোধকে একবার শ্রেণী সমবায় অপরবার সমান্তরাল সমবায় যুক্ত করা হয়েছে। এটা দেখবি আমরা আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আছে বা আমাদের ব্যাচের মধ্যে যখন আমরা পড়িয়ে প্রত্যেকটা টপিক পড়াই তার সাথে যে কোয়েশ্চেন প্র্যাকটিস করে তার মধ্যেও কিন্তু এগুলো আমি করিয়ে দিয়েছিলাম, এবং এই অঙ্কটা হচ্ছে শ্রেণী সমান্তরাল সমবায়ের একটা খুব ইন্টেলেকচুয়াল এবং খুব সুন্দর একটা প্রশ্ন, যেটা করে নিতে পারলে তুই শ্রেণী সমান্তরাল সমবায় সব অঙ্ক করে দিতে পারবি। খুব ভালো করে মন দিয়ে দেখ। বলেছে দুটি অজানা রোধ আছে যাদেরকে একবার শ্রেণী সমবায় যুক্ত করলে তুল্য রোধের মানটা হয় 12 ওহম, আর একবার সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্য রোধের মান হয় 5/3 ওহম। রোধ দুটির মান বার করতে বলেছে, আর কিচ্ছু দিয়ে যায়নি। এবার একটুখানি মন দিয়ে প্রত্যেকে খুব ভালো করে শুনবে, এই অঙ্কটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক এবং এটা পরীক্ষাতে বারবার দেয়। কি করে করতে হয় দেখেন, আমি ধরে নিলাম দুটোই তো অজানা রোধ, আমি ধরে নিলাম একটা রোধের মান R1 আর একটা রোধের মান R2। আমি তো দুটোকেই জানি না, দুটোই তো অজানা। এবার দুটোকে যখন শ্রেণী সমবায় যুক্ত করা হয়েছে, আমি ধরলাম R1 এবং R2 কে শ্রেণী সমবায় যুক্ত করা হয়েছে, তাহলে শ্রেণী সমবায় তুল্য রোধটা আমি ধরে নিলাম RS, S ফর সিরিজ। আচ্ছা দাদা RS এর ভ্যালু কত হবে? তাহলে দুটো রোধকে শ্রেণী সমবায় যুক্ত করলে তুল্য রোধ কত হয় রে? দুটো যোগফল হয় দাদা, তাহলে যোগ করে দে। আচ্ছা এই শ্রেণী সমবায় তুল্য রোধটা কত দিয়ে দিয়েছে না দাদা? 12 ওহম দিয়ে দিয়েছে। তাহলে আমি বলতে পারি এইটুকু, আমার কাছে এইটুকু পরিষ্কার যে R1 প্লাস R2 এর ভ্যালুটাই হচ্ছে 12 ওহম। একদম পরিষ্কার, একটা ইকুয়েশন আমার কাছে ক্লিয়ার। এবার দ্বিতীয় একটা ইকুয়েশন দিয়েছে দাদা, যে এদেরকে যদি সমান্তরাল সমবায় যুক্ত করি তাহলে তুল্য রোধের ভ্যালু হয় 5/3 ওহম। আচ্ছা কাকে কাকে যুক্ত করতে হবে দাদা? R1 আর R2 কে যুক্ত করতে হবে। সমান্তরাল সমবায়ের তুল্য রোধ আর প্যারালাল লেখার একটা শর্টকাট শিখিয়ে দিয়েছিলাম না? শর্টকাট শিখিয়ে দিয়েছিলাম, মনে আছে? আমাদের ব্যাচের দুখানা ক্লাস দিয়ে দিয়েছি ইউটিউবের মধ্যে, চলতরিতের একটা ওয়ান শট দেওয়া আছে, আমাদের প্লে লিস্ট থেকে ওয়ান শট সেকশনের মধ্যে গিয়ে করতে পারবে। চলতরিতের দুখানা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের ভিডিও করে দিয়েছি, সমস্ত কিছু করে দিচ্ছি ইউটিউবের মধ্যে, প্রত্যেকটা দিন কিছু না কিছু আমি দিচ্ছি। মাধ্যমিক ভৌত বিজ্ঞানে 26 যেভাবে কেঁপেছে 27 কাঁপাতেই হবে, কিন্তু বারবার করে বলছি। দেখ আর প্যারালাল শর্টকাট শিখিয়ে দিয়েছি। এই যে দুখানা রোধ আছে, দুটো রোধকে প্রথমে উপরে গুণ কর, ডিরেক্ট বেরিয়ে যাবে, কোনো 1/R1 1/R2 করে যোগ করতে হবে। প্রথমে যে দুখানা রোধ আছে তাদেরকে উপরে গুণ করো, আর তারপরে সেম দুটো রোধকে নিচে যোগ করে দাও। সমান্তরাল সমবায় তুল্য রোধ ডিরেক্ট বেরিয়ে গেল। ঠিক আছে, এখন দাদা এই সমান্তরাল সমবায় তুল্য রোধের ভ্যালুটা দিয়ে দিয়েছে, আরপির ভ্যালুটা দিয়ে দিয়েছে 5/3 ওহম। আমি বললাম ভেরি গুড ভাই, তাহলে এক কাজ করি, আমি R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 আছে এই জায়গাটার মধ্যে লিখে দিই 5/3। আমি বললাম একদম দাদা। আচ্ছা তুই বলতো এই যে R1 প্লাস R2 আছে, আরে এইদিকে দেখ, এই যে R1 প্লাস R2 আছে, আরে তার ভ্যালুটাই তো 12 রে। তার মানে দাদা এই R1 প্লাস R2 জায়গার মধ্যে আমি 12টা বসিয়ে দিতে পারবো? কেন বসাতে পারবি না? বসা। তাহলে যদি বসিয়ে দিই তাহলে এখান থেকে R1 R2 ডিভাইডেড বাই 12 ইকুয়াল টু চলে এলো 5/3। হ্যাঁ দাদা 3 দিয়ে 12 কাটলে 4 হয়ে যায়, আর R1 ইন্টু R2 এই 4 ইন্টু 5 20 হয়ে যায়। তুই নিজের মতো করে গুণ কর ভাই, তুই এদিকে 12 নিয়ে যা, 3 দিয়ে কাট, 4 5 20 কর, তুই যেরকম খুশি করে কর, অ্যান্সার 20 বেরোলেই হলো। তার মানে দুটো জিনিস আমরা এখান থেকে এখনো পর্যন্ত পেলাম, একটা হচ্ছে R1 প্লাস R2 ভ্যালু 12, একটা হচ্ছে R1 ইন্টু R2 ভ্যালু 20। একদম পরিষ্কার। কেউ আবার এখানে ভুল করে ওহম লিখে দিস না যেন, দুটো ওহম কিন্তু গুণ হচ্ছে এখানে, এখন ওহম লিখিস না ভাই। এইবার দাদা কি করবে, আমাকে তো এখানে প্রশ্নের মধ্যে চেয়েছে রোধ দুটির মান নির্ণয় করো। দেখ আমি এখানে একটা বিশেষ পদ্ধতি লাগাই, অনেক বইতে স্কোয়ার করে দিতে পারে, এটা করে দিতে পারে, সেটা করে দিতে পারে, করে হোল স্কোয়ারের ফর্মুলা থেকে এটা ওটা সেটা করে, এইটা হবে না ওটা হবে, সেই সব করে ওই দ্বিঘাত সমীকরণের ফর্মুলা দিয়ে করে। আমার সব নিয়ে কোনো ইন্টারেস্ট নেই, আমি তোকে যে পদ্ধতিতে করে দিচ্ছি সেটা দেখ। তোর কাছে R1 প্লাস R2 ভ্যালু আছে,
তোর কাছে R1 ইন্টু R2 ভ্যালু আছে, তাহলে আমরা কেন বার করতে পারবো না R1 মাইনাস R2? তাহলে আমরা R1 মাইনাস R2 হোল স্কোয়ার করে দিলাম। আচ্ছা, a মাইনাস বি হোল স্কোয়ারের সেকেন্ড একটা ফর্মুলা ছিল না, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab। এই ফর্মুলাটাকে কবে কাজে লাগাবি ভাই? শুধু কি সূত্রের বইয়ের মধ্যে পড়ার জন্য এটা দেওয়া হয়েছিল? কোথাও না কোথাও তো কাজে লাগাতে হবে দাদা। R1 প্লাস R2 মানে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab, এই R1 প্লাস R2 তো আমাদের কাছে ভ্যালু রয়েছে কত? 12। তাহলে আমরা এই R1 প্লাস R2 জায়গার মধ্যে 12 বসিয়ে দিই, তার স্কোয়ার করে দিই মাইনাস 4 ইন্টু R1 R2 ভ্যালু কত? 20। তাহলে আমরা এক কাজ করি, 4 ইন্টু 20 করে দিই। পরিষ্কার দাদা, 12 স্কোয়ার করলে 144 বেরোয়, আর 20 গুণ 4 করলে 80 বেরোয়। সুতরাং এখানে 4 হচ্ছে, এখানে 8 6 14 হচ্ছে। তার মানে R1 মাইনাস R2 যে ভ্যালু পাওয়া যাচ্ছে, R1 মাইনাস R2, আমি পুরো ভেঙে দেখাচ্ছি, হোল স্কোয়ারের ভ্যালু 64 আসছে। আরে যদি রুট করিস তাহলে R1 মাইনাস R2 এর ভ্যালুটা তো তুই 8 পাবি রে ভাই। একদম পরিষ্কার, বল কনসেপ্ট ক্লিয়ার? এবার অপনয়ন করতে পারবি না? সিম্পল যোগ বিয়োগ করতে পারবি না? কি পেলি বল? R1 প্লাস R2 এর ভ্যালু কত পেয়েছিলি বল? R1 প্লাস R2 এর ভ্যালু পেয়েছিলি 12। আচ্ছা, R1 মাইনাস R2 এর ভ্যালু কত পেলি বল? 8। তাহলে দাদা R1 মাইনাস R2 এর ভ্যালু পেলাম আমি 8। এবার আমি একটুখানি সিম্পল দেখবো। দেখো R2 সামনে পজিটিভ সামনে নেগেটিভ, তো কেটে দাও। এখানে দেখো দাদা 2R1 আছে, তা 2R1 লিখে দাও। 12 আর 8 যোগ করো, কত হয়ে গেল বলো? 20। তাহলে R1 এর ভ্যালুটা কত চলে এলো বলো? 20/2 মানে চলে এলো 10 ওহম। বলো একদম কমপ্লিট, একদম ঝাক্কাস, একদম ধামাকা। নিচে কমেন্ট কর জয় ধামাকা। একদম কমপ্লিট এগুলো। তাহলে দাদা R1 প্লাস R2 যদি হয় 20, এই সরি কত ছিল বেশ 12, R1 প্লাস R2 দাদা 12। তাহলে তুমি আমাকে একটা কথা বলো, সিম্পল কথা, R1 এর ভ্যালুটা বসিয়ে দাও। R1 এর ভ্যালুটা 10 প্লাস R2 ইকুয়াল টু 12। তাহলে R2 এর ভ্যালুটা কত বেরিয়ে গেল বলো? 12 মাইনাস 10 হয়ে গেল না 2 ওহম। একদম পরিষ্কার, কমপ্লিট। কোনো কঠিন নয় ভাই, এসব অঙ্ক না কোনো কঠিন না। এগুলোকে সিম্পল না, মানুষের মনের মধ্যে কখনো কখনো কি হয় জানিস তো, তুই যদি ভেবে নিস কোনো কিছুকে কঠিন, সেটাকে তুই আর সোজা ভাবতেই পারবি না যতক্ষণ না তোর চোখের সামনে এরকম ভাবে করিয়ে দেওয়া হবে। আমি কিছুদিন আগে একটা কনসিস্টেন্সির ভিডিও বানিয়ে দিয়েছিলাম, দেখবি। সেখানে আমি বলেছিলাম যে সমস্ত কিছু কন্ট্রোল হয় আমাদের ব্রেনের মাধ্যমে। তুই যদি চাস যে তুই একটা কাজকে করবি, তোর কাছে মনে হচ্ছে সেটা কঠিন 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 কঠিন, তুই একদিন নিয়ে সেটাকে বসে যা, তুই একদিন সেটাকে পড়ে ফেল। এই যেমন আজকে অনেকে চলতরিক যারা ভাবছিলি কঠিন, তুই একটা দিন এই 12টা অঙ্ক করে নে। একটা দিন, এই একটা ভিডিওতে এই 12টা অঙ্ক যে করিয়েছি তুই করে নে। তারপরে তুই আর কোনোদিনও বলবি না চলতরিতের অঙ্ক কঠিন। তুই আর কোনোদিনও বলবি না ভৌত বিজ্ঞানের অঙ্ক কঠিন। আমি তোকে চ্যালেঞ্জ করে বলতে পারি, ভৌত বিজ্ঞান এত স্কোরিং সাবজেক্ট, ভৌত বিজ্ঞানে এত নাম্বার ওঠে তুই চিন্তা করতে পারবি না। শুধু নাম্বার তোলার সঠিক প্রসেসটা জানতে হয়। আর প্রত্যেক বছর অ্যাডভেঞ্চার একাডেমি থেকে কি হচ্ছে তোরা দেখেছিস। এই বছরে ফার্স্ট র্যাঙ্ক, 8th র্যাঙ্ক, 11th র্যাঙ্ক, 16th র্যাঙ্ক, 17th র্যাঙ্ক প্রত্যেকে বেরিয়েছে। তোরা কি আমাদের শর্ট সেকশনটা দেখে নে, সবার সাথে ভিডিও রয়েছে। এবং তোরা এই বিষয়টাও বারবার করে দেখছিস যে এত 100 এবারে 127 জনের কাছাকাছি 100 পেয়েছে। আর 99, 98, 97, 96, 95 আমি গুনতে পারিনি। আমি নেক্সট ইয়ার কিন্তু আরো ভয়ঙ্কর রেজাল্ট চাই, আরো অনেক বেশি সংখ্যক ছেলে মেয়ে 95 আপ করুক, বেশি সংখ্যক ছেলে মেয়ে 100 পাক। চ করাই নেক্সট। 5 নম্বর, 50 ওহম রোধের একটা তার আছে, সেই তারটাকে 11 ভোল্ট তড়িৎচালক বলের একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয়েছে। খুব ভালো কথা। তার মানে এই যে জিনিসটা গেল, শ্রেণী সমান্তরাল সমবায়টা গেল, এবার হচ্ছে অভ্যন্তরীণ রোধ আর অঙ্ক আর তড়িৎচালক বলের অঙ্ক। তাহলে একটা কাজ করি, ফর্মুলা তোদেরকে আমি শিখিয়ে দিয়েছিলাম সবকিছু ক্লাসের মধ্যে। যারা যারা অন্যান্য জায়গা থেকে ডিটেলে পড়ছিস তারা সেখান থেকে শিখছিস। আমাদের এখানে ওয়ান শট দেওয়া আছে, ওয়ান শট থেকে করতে পারিস। ব্যাচের 2খানা ক্লাস আমি প্রথম দিয়ে দিয়েছিলাম, ব্যাচে মোট 5টা ক্লাস করিয়েছি, প্রথম 2টো ক্লাস আমি দিয়ে দিয়েছিলাম, প্লাস ওয়ান শট দিয়ে দিয়েছি, প্লাস কোয়েশ্চেন প্র্যাকটিস করে নে ভাই। তারপরে তুই এগুলো কর, খুব ভালো করে রেডি হয়ে যাবে, তুই করতে থাক। দেখ 50 ওহম রোধ আছে, তার মানে দাদা আর এর ভ্যালুটা 50 আছে। বললাম ভেরি গুড ভাই, আর এর ভ্যালুটা 50 আছে।
বলেছে একটা তারকে 11 ভোল্ট তড়িৎচালক বল, আচ্ছা তড়িৎচালক বল মানে দাদা ই আছে, কত আছে না দাদা 11 ভোল্ট আছে, বললাম ভেরি গুড। ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয়েছে, ব্যাটারির অভ্যন্তরীণ রোধের মান হচ্ছে 5 ওহম। দাদা ব্যাটারির অভ্যন্তরীণ রোধকে ছোট হাতের আর দিয়ে লেখে, আর সেটা দাদা দিয়ে দিয়েছে 5 ওহম। আমি বললাম ভেরি গুড। বর্তনীর তড়িৎ প্রবাহ মাত্রা বার করতে বলেছে, তার মানে আই এর ভ্যালুটা বার করতে বলেছে। এখন দাদা আমাকে একটা কথা বলো, মানে কি, খুব সহজ তো জিনিসটা। আমরা তো জানি আই এর ভ্যালুটা হয় ই বাই আর প্লাস আর, সিম্পল ফর্মুলার মধ্যে বসিয়ে দিলেই তো আই বেরিয়ে যাবে। তো কি অঙ্ক, পাতি অঙ্ক, পাতি তো অঙ্ক, এগুলো কি কঠিন দেয় নাকি? আবার ই এর ভ্যালু কত বল 11, আর এর ভ্যালু কত বল 50, আর ছোট আর এর ভ্যালু কত বল 5, তাহলে 50 আর 5 যোগ করলে কত হয়ে গেল বল 55, তাহলে হয়ে গেল 1/5। আরে 1/5 অ্যাম্পিয়ার দিয়ে দিয়েছে, মানেই তো 0.2 অ্যাম্পিয়ার। বল প্রত্যেকের কাছে ক্লিয়ার, বল প্রত্যেকের কাছে ক্লিয়ার, আই বেরিয়ে গেছে। এইবার বলেছে দুই প্রান্তের বিভব প্রভেদের মান কত। আরে তুই এটাকে দুই ভাবে বার করে নিতে পারিস। একটা তুই ভি ইকুয়াল টু আই আর ডিরেক্ট বসিয়ে করতে পারিস, আরেকটা ফর্মুলা আছে আমি তোকে দেখাচ্ছি, ই মাইনাস ভি ইকুয়াল টু আই আর, নিশ্চয়ই মনে আছে নষ্ট ভোল্টের ফর্মুলা। তার মানে দাদা যদি আমাকে ভি বার করতে হয় তাহলে ই মাইনাস আই আর করে দিলেও হয়ে যাবে, বললাম একদম হয়ে যাবে। তাহলে ই এর ভ্যালুটা কত আছে বলো, ই এর ভ্যালুটা রয়েছে 11, মাইনাস আই আর এর ভ্যালু কত বলো, আই এর ভ্যালু হচ্ছে 0.2, আর এর ভ্যালু কত বলো 5। আচ্ছা 0.2 মানে কত 1/5, তাহলে সেটাই লিখি না, 0.2 না লিখে 1/5 লিখি, ইন্টু ছোট আর এর ভ্যালু কত আছে বলো 5, এই যে হয়ে গেল। তার মানে দাদা 5 5 যদি কেটে দাও তাহলে 11 মাইনাস 1 হয়ে গেল 10, পরিষ্কার। তাহলে 10 ভোল্ট বেরিয়ে গেল, খতম খতম খতম, একদম পরিষ্কার একদম পরিষ্কার একদম পরিষ্কার। চলো বিভব প্রভেদও বেরিয়ে গেল আর তড়িৎ প্রবাহ মাত্রাও বেরিয়ে গেল। নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন। একটা বর্তনী চিত্র দিয়ে দিয়েছে, বর্তনী চিত্র দেখবে প্রত্যেকবারই কোনো না কোনো একটা বর্তনী চিত্র দেওয়ার চেষ্টা করে। বর্তনী চিত্রের আসল কনসেপ্টটা শিখে নে, তুই সবকিছু শিখে যাবি এখান থেকে, যে কোনো বর্তনী চিত্র তুই সলভ করে দিতে পারবি। খুব ভালো করে দেখ, এই যে একটা বর্তনী চিত্র রয়েছে, আমি তোদেরকে বারবার করে যখন মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগুলোকে সলভ করা শিখিয়েছি তখন বলেছি ধর এখান থেকে তার নিয়েছিস, এবার তুই চিন্তা কর, ধর তুই এখান থেকে তারের মধ্যে দিয়ে কারেন্ট পাঠিয়েছিস, হলো এই যে কারেন্টটা তুই পাঠালি সেটা তো এখানটা এসে একটা জাংশন ফেস করছে, তাহলে এই জাংশনটা থেকে কারেন্টটা দুটো দিকে সেপারেট হয়ে যাবে, এদিকে কিছুটা যাবে এদিকে কিছুটা যাবে। এবার তোরা প্রত্যেকে জানিস যারা শ্রেণী সমবায় যুক্ত থাকে তাদের মধ্যে দিয়ে সেম কারেন্ট যায়, এই ব্যাপারটা তো জানিস। যারাই শ্রেণী সমবায়ে যুক্ত থাকবে তাদের মধ্যে দিয়ে সেম কারেন্ট যাবে। দাদা তার মানে যদি সেম কারেন্ট যায় দুটো রোধের মধ্যে দিয়ে তাহলে তারা শ্রেণী সমবায়ে যুক্ত আছে আমি ধরে নেব, আর যদি সেম কারেন্ট না যায় তাহলে সমান্তরাল সমবায়ে যুক্ত আছে ধরে নেব। কিভাবে না দাদা, ধরো এখান থেকে আমি আই কারেন্ট পাঠালাম, এপাশে গিয়ে I1 হয়ে গেল, এপাশে গিয়ে I2 হয়ে গেল, বললাম ভেরি গুড। দাদা চিন্তা করো এই যে 1 ওহম রোধটা রয়েছে এইটার মধ্যে দিয়ে I1 কারেন্টটা গেল, বললো হ্যাঁ। দাদা এখানটাতে তো আছে একটা জাস্ট এমনি সিম্পল একটা জাংশন, এখান থেকে তো আর আলাদা ভাবে ভাগ হয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, তাহলে এখান থেকে গিয়ে আবার সেই সেম কারেন্টটা এরকম ভাবেই যাবে। আমি তোদেরকে বারবার করে বলেছি, অনেকে ভাবে এই রোধ বুঝি কারেন্টকে খেয়ে ফেলে, না ভাই, রোধ কারেন্টের গতিটাকে স্লো করে দেয়, কারেন্টকে খেয়ে ফেলে না। যতটা কারেন্ট যেত অতটাই কারেন্ট যাবে, কারেন্টটা জাস্ট একটু স্লো হয়ে যাবে। বাম্পারের কি কাজ, বাম্পারের উপর থেকে যখন গাড়ি যায় গাড়িটাকে হাফ হয়ে যায় তা তো নয়, গাড়িটা একটু স্লো হয়ে যায়। তাহলে এই I1 কারেন্টটা গেল একের মধ্যে দিও, সেম I1 কারেন্টটা গেল এই একের মধ্যে দিও, তার মানে দাদা এই এক আর এই এক সেম কারেন্ট যাচ্ছে তাদের মধ্যে দিয়ে, বললো হ্যাঁ। তার মানে আর বুঝতে বাকি নেই এই দুটো একই সমবায়ে রয়েছে, শ্রেণী সমবায়ে রয়েছে, পরিষ্কার কথা। তার মানে এই যে দুখানা 1 ওহম আছে তাদের তুল্য রোধটা আগে বার করি, 1 ওহম প্লাস 1 ওহম যদি তাদের তুল্য রোধ করতে চায় তাহলে হয়ে গেল 2 ওহম, গল্প শেষ। এইবার চিন্তা করে দেখ, এই যে নিচের একটা 2 ওহম রোধ আছে তার মধ্যে দিয়ে তো একটা ডিফারেন্ট কারেন্ট যাচ্ছে দাদা, তাহলে এই দুটোর শ্রেণী সমবায়ের সঙ্গে এই যে ওপরের একটা গোটা তুমি সমবায় তৈরি করে ফেললে যাদের মধ্যে দিয়ে সেম কারেন্ট যাচ্ছে, সেই পুরো সমবায়টার সঙ্গে এই নিচের রোধটা কি সমবায় রয়েছে, সমান্তরাল সমবায়ে রয়েছে। তাহলে এই দুজনের তুল্য রোধ মানে 2 ওহমের সঙ্গে এই যে 2 ওহমটা রয়েছে যেটার মধ্যে দিয়ে একটু সেপারেট কারেন্ট যাচ্ছে সেইটা সমান্তরাল সমবায়ে রয়েছে। তাহলে এই ওপরের দুটো রোধের তুল্য রোধ 2 ওহম, আর নিচের যেটার মধ্যে দিয়ে সেপারেট কারেন্ট যাচ্ছে সেই 2 ওহম যেহেতু সমান্তরালে রয়েছে সেই কারণে টোটাল তুল্য রোধ কত হয়ে গেল বল বর্তনীটা। 2 আছে আর 2 আছে, তো কি শিখিয়েছি শর্টকাট, ওপরে গুণ নিচে যোগ, 2 গুণ 2 4, 2 যোগ 2 4,
তার মানে পুরো সমবায় তুল্য রোধ হয়ে গেল 1 ওহম। বল গল্প শেষ, একদম গল্প শেষ। দুটো 1 ওহম ছিল, সেম কারেন্ট যাচ্ছিল, শ্রেণী সমবায়। শ্রেণী সমবায় বলে তুল্য রোধে যোগ করে দিলাম। এবার এই দুটোর যে শ্রেণী সমবায়টা হলো সেইটার মধ্যে দিয়ে যাচ্ছে I1 কারেন্ট, নিচের এই যে 2 ওহমটা রয়েছে তার মধ্যে দিয়ে যাচ্ছে I2 কারেন্ট। দুটোর মধ্যে দিয়ে ডিফারেন্ট কারেন্ট, মানে তারা সমান্তরালে রয়েছে। আর সমান্তরালে রয়েছে বলে তুল্য রোধ বার করার ফর্মুলা এইটা, বসিয়ে দিলাম 1 ওহম, বেরিয়ে গেল। পুরো বর্তনীটা তুল্য রোধ। বল প্রত্যেকের কাছে একদম পরিষ্কার, একদম ক্লিয়ার। নেক্সট প্রশ্ন দেখা যাক। বলেছে তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত রেখে, আচ্ছা এইটা হচ্ছে উৎপন্ন তাপের অঙ্ক, জুলের সূত্রের অঙ্ক। জুলের সূত্র থেকেও খুব ভালো ভালো অঙ্ক দেয়। দুটো টাইপের মেন অঙ্ক থাকে, আমি আশা করব দুটো টাইপের অঙ্কই আমি রেখেছি, খুব ভালো করে মন দিয়ে শুনবে। বলেছে তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত রেখে, আচ্ছা সময় অপরিবর্তিত রাখলাম, কোন পরিবাহীর প্রবাহ মাত্রাকে অর্ধেক আর রোধটাকে দ্বিগুণ করা হয়েছে। তাহলে আমি এক কাজ করি, উৎপন্ন তাপ কিভাবে পরিবর্তিত হবে জিজ্ঞাসা করেছে। আমি ধরে নিই আগে উৎপন্ন তাপ ছিল H1, তখন প্রবাহ মাত্রা ছিল I, তাহলে ফর্মুলা কি হয় বল, I² RT ডিভাইডেড বাই J হয়। এবার তোকে দুটো সেপারেট কন্ডিশন চেঞ্জ করে দিতে বলেছে, তাহলে উৎপন্ন তাপটাও চেঞ্জ হয়ে যাবে। আমি ধর উৎপন্ন তাপটা ধরে নিলাম H2, যদি H2 হয় এবার আমি কিভাবে বার করব বল। বলেছে তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত রেখে, মানে টিটাকে অপরিবর্তিত রেখে কোন পরিবাহীর প্রবাহ মাত্রাকে অর্ধেক করলাম, মানে আইটাকে অর্ধেক করে দিলাম। আইটাকে অর্ধেক করলে কত চলে আসে দাদা, I/2 চলে আসে। আরে আইটার পুরোটা স্কোয়ার ছিল, তাহলে I/2 এর পুরোটারই স্কোয়ার হবে। তারপরে বলে দিয়েছে রোধটাকে দ্বিগুণ করা হয়েছে, রোধটা দাদা ছিল আর, দ্বিগুণ করলে দাদা হলো 2R, বললাম একদম। আর পরিবাহীর যে সময়টা রয়েছে, তড়িৎ প্রবাহের যে সময়টা রয়েছে সেটা তো অপরিবর্তিত রয়েছে, মানে সেটা দাদা ছিল T, হলো T, বললাম হ্যাঁ। নিচে দাদা আছে যে, তো এখানেও বসাবো যেই, কোনো অসুবিধা নেই, জোড় তুল্যাঙ্ক একই ভ্যালু। তাহলে এবার আমি একটা বিষয় পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি যে এইটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি, তাহলে ওপরে চলে এলো I², আর তার তলায় 2 এর স্কোয়ার মানে চলে এলো 4, পাশে রয়েছে দাদা 2R, তার পাশে রয়েছে T ডিভাইডেড বাই রয়েছে J। দাদা দেখো একটা জিনিস চিন্তা করো, 2 দিয়ে 4 কাটলে 2 হয়, এই 2টা নিচে নেমে J এর সাথে গুণ হয়ে যাবে। ভেরি গুড ভাই। তাহলে এইবার যদি তুমি একটুখানি মন দিয়ে দেখো, ওপরে থাকলো I² RT, আর নিচে 2টা নেমে J এর সাথে গুণ হয়ে গেল 2J। আর দাদা I² RT বাই J এই যে পুরোটা রয়েছে, এই যে I² RT বাই J এই যে পুরোটা রয়েছে, চিন্তা করো I² RT ডিভাইডেড বাই J এই যে পুরোটা রয়েছে, তার পরিবর্তে বসানো যায় তো H1। তাহলে H2 যে ভ্যালুটা আছে, এই I² RT বাই J এর জায়গার মধ্যে আমি বসিয়ে দিলাম H1 ডিভাইডেড বাই রয়েছে আমার 2, তাহলে H2 ইকুয়াল টু H1/2। একদম পরিষ্কার আছে যে নতুন উৎপন্ন যে তাপটা, নতুন যে পরবর্তীকালে যে তাপটা উৎপন্ন হয়েছে সেটা প্রথম পরিবাহিত উৎপন্ন তাপের অর্ধেক হয়ে গেছে। খতম 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 খতম, মানে প্রথম ক্ষেত্রে উৎপন্ন তাপ যেটা ছিল সেটার অর্ধেক হয়ে গেছে দ্বিতীয় ক্ষেত্রেটা, যদি কন্ডিশন চেঞ্জ করে দেওয়া যায়। পরিষ্কার কনসেপ্ট। নেক্সট বলেছে যদি একটি তারের মধ্যে দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 15 মিনিট ধরে চলে, আচ্ছা তাহলে 525 ক্যালোরি তাপ উৎপন্ন হয়, তারের প্রান্তীয় বিভব প্রভেদ কত? এই প্রশ্নটাই আমি তোদেরকে বারবার করে বলতাম। তুই হয়তো ভাবতে পারিস যে দাদা আজকে তুমি যখন হিটের সমীকরণ দেখাচ্ছ, তুমি যখন উৎপন্ন তাপের সমীকরণ দেখাচ্ছ, তুমি সেই সমীকরণের মধ্যে বারবার করে একটাই ফর্মুলা বলছো, যে তুই একটাই ফর্মুলা খেয়াল রাখ, H ইকুয়াল টু I² RT ডিভাইডেড বাই J। তুমি আমাকে একটা কথা বলো তো, এই ফর্মুলাটায় প্রান্তীয় বিভব প্রভেদ কোথায়? তাহলে তুমি কেন বারবার করে বলো এই একটাই ফর্মুলা মনে রাখলে সব অঙ্ক হয়ে যাবে? খুব ভ্যালিড কোশ্চেন, কিন্তু এখানে প্রান্তীয় বিভব প্রভেদটা কোথায় আমাকে এইটুকু বুঝিয়ে দাও। আচ্ছা আগে আমাকে একটুখানি বলতো অঙ্কটার মধ্যে কি কি দিয়ে দিয়েছে। বলেছে একটি তারের মধ্যে দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলে, তার মানে I এর ভ্যালু আছে দাদা, I এর ভ্যালুটা আছে 0.5 অ্যাম্পিয়ার, বললাম একদম। 15 মিনিট ধরে চলছে, তার মানে T এর ভ্যালু রয়েছে 15 মিনিট, আর মিনিটে কোনোদিন অঙ্ক হবে না, এইসব অঙ্ক সবসময় সেকেন্ডে হয়, তাহলে গুণ করে দে 60 দিয়ে, তাহলে 15 গুণ 60 এত হয়ে গেল আমার সেকেন্ড। খুব ভালো কথা। দাদা বলে দিয়েছে টি তো দিয়ে দিল 525 ক্যালোরি তাপ উৎপন্ন হয়, তার মানে H এর ভ্যালুটা আমাকে দিয়ে দিয়েছে 525 ক্যালোরি। খুব ভালো। জে এর ভ্যালু দেখ, ক্যালোরি দিয়ে দিয়েছে মানে সিজিএস এককে দিয়েছে, তাহলে জে এর ভ্যালুটা আমার হয়ে গেল 4.2 জুল পার ক্যালোরি, একদম পরিষ্কার, কারণ এসআই পদ্ধতিতে তো জে এর ভ্যালু 1 হয়ে যায়। এইবার সব থেকে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে প্রান্তীয় বিভব প্রভেদ বার করবো কি করে। দেখ তো এই ফর্মুলাটাকে আমি একটুখানি চেঞ্জ করতে পারি কি, এই যে I² RT আছে এটাকে আমি লিখতে পারি I ইন্টু
IR ইন্টু টি ডিভাইডেড বাই জে। দাদা এটা কি করলে? কিছুই না, দেখ আই স্কোয়ার যেটা রয়েছে সেটাকে আমি আই ইন্টু আই তে ভেঙে নিলাম, একটা আই এর সঙ্গে আরটাকে গুণ করলাম, তাহলে আই ইন্টু আর করলে আই আর হয়ে গেল, আর একটা আই পাশে থেকে গেল। আচ্ছা তোরা তো ভেরি ইম্পর্টেন্ট রিলেশন পড়েছিস, ভি ইকুয়াল টু আই আর, ভেরি ইম্পর্টেন্ট রিলেশন। দাদা তার মানে আই আর এর জায়গার মধ্যে আমরা ভিটাকে ইন্ট্রোডিউস করতে পারি? আমি বললাম একদম, প্রান্তীয় বিভব প্রভেদ ইন্ট্রোডিউস হয়ে গেল। তার মানে পরিষ্কার কথা, এইচ ইকুয়াল টু আই গুণ ভি, তার মানে আমি লিখতে পারি তো ভি ইন্টু আই ইন্টু টি ডিভাইডেড বাই জে। পরিষ্কার লিখতে পারি, একদম পরিষ্কার লিখতে পারি। এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করছিলাম। চলো এবার দাদা এইচ এর ভ্যালু কত? 525 ক্যালোরি বসিয়ে দাও। দাদা ভি বার করতে দিয়েছে, আই এর ভ্যালু দিয়ে দিয়েছে 0.5, টি এর ভ্যালু দিয়ে দিয়েছে 15 গুণ 60, নিচে জে এর ভ্যালু দিয়ে দিয়েছে 4.2। যদি এমনি থাকে তাহলে স্বাভাবিকভাবে এবার পয়েন্টটা এখান থেকেও তোলো, এখান থেকেও তোলো। 5 দিয়ে যদি কাটো, 5 একে 5 0, 5 5 25, 105 বেরিয়ে গেল। 15 দিয়ে যদি কেটে দাও, 6 15 90, 7 15 105 বেরিয়ে গেল। যদি 7 দিয়ে কি কাটা যাবে? না, 6 দিয়ে কাটতে হবে। এখানে 10 বেরিয়ে গেল, এখানে 7 বেরিয়ে গেল। ওকে, খুব ভালো কথা। তার মানে যে ভি এর ভ্যালুটা বেরোচ্ছে সেটা হয়ে যাচ্ছে 7 গুণ 7 49 ডিভাইডেড বাই 10। তার মানে অ্যান্সার আসছে 4.9 ভোল্ট। বল গল্প শেষ। প্রান্তীয় বিভব প্রভেদের মান বেরিয়ে গেল 4.9 ভোল্ট। আমি জাস্ট একবার চেক করব পারফেক্টলি রেকর্ড হচ্ছে কিনা। একদম পারফেক্ট রেকর্ড হচ্ছে, 4.9 ভোল্ট। চলো নেক্সট প্রশ্ন। এটা দিয়ে দিয়েছে, দেখো একটা রোধের অনুপাত চেয়েছে, ক্ষমতা দিয়ে প্রশ্ন দিয়ে দিয়েছে। আমরা শেষের দিকে আছি, মোটামুটি 9 নম্বর প্রশ্ন চলছে, 12তে আমাদের শেষ হয়ে যাবে। দেখ ভালো করে, তোদেরকে আমি 3খানা ক্ষমতার সম্পর্ক শিখিয়ে দিয়েছিলাম। একটা হচ্ছে পি ইকুয়াল টু ভিআই, ক্ষমতা ইকুয়াল টু ভোল্ট আর একটা তড়িৎ প্রবাহ মাত্রার গুণফল, পি ইকুয়াল টু ভিআই। আর একটা তোকে বলে দিয়েছিলাম তুই ভি এর জায়গার মধ্যে আই আর বসিয়ে দে। তাহলে দাদা পি ইকুয়াল টু ভি এর জায়গার মধ্যে আমি আই আর বসিয়ে দিলাম, তার সাথে আই গুণ হয়ে গেল, তাহলে পি ইকুয়াল টু হয়ে গেল আই স্কোয়ার ইন্টু আর। এই আমি বলেছিলাম দ্বিতীয় ফর্মুলা। বল একদম। আর 3 নম্বর ফর্মুলাটার সময় কি বলেছিলাম বলতো? বলেছিলাম ভি ইকুয়াল টু আই আর, হয়তো তুই আই ইকুয়াল টু ভি বাই আর লিখতে পারিস তো। এই আই এর জায়গার মধ্যে ভি বাই আরটাকে তুলে বসিয়ে দে। তাহলে তুই চিন্তা করে দেখ, পি ইকুয়াল টু কি হয়ে গেল? ভি আছে, তাহলে ভি আছে। আর দাদা আই এর জায়গাতে ভি বাই আর আছে, আই এর জায়গাতে ভি বাই আর আছে, একদম পরিষ্কার। দাদা ভি আর বি গুণ করলে ভি স্কোয়ার, নিচে হয়ে গেল আর, এখানে হয়ে গেল পি। নাও 3 নম্বর ফর্মুলা তোমার রেডি। পরিষ্কার হয়ে গেছে ভাই, 3টে ফর্মুলা একদম, এর বাইরে কিচ্ছু থাকবে না, বারবার করে বলছি। এবার তুই আমাকে বল, এই যে সূত্রগুলো তোকে দিতে বলেছে, তো কোন সূত্রটাকে তুই অ্যাপ্লাই করবি? কি বার করতে দিয়েছে? রোধ বার করতে দিয়েছে, দাদা রোধ বার করতে দিয়েছে। কি কি দিয়ে দিয়েছে? বিভব প্রভেদ দিয়ে দিয়েছে, ক্ষমতা দিয়ে দিয়েছে। দাদা বিভব প্রভেদ দিয়ে দিয়েছে, ক্ষমতা দিয়ে দিয়েছে, রোধ বার করতে দিয়েছে। তাহলে কোন ফর্মুলা হবে? লাস্টেরটা হবে। তুই বাকিগুলোর মধ্যে চেষ্টা করে দেখ। বিভব প্রভেদ কোথাও দেখতে পাচ্ছিস? পাচ্ছিস না। বিভব প্রভেদ দেখতে পাচ্ছিস? হ্যাঁ পেয়েছি। রোধ দিয়ে দিয়েছে, রোধ বার করতে দিয়েছে, রোধ কোথায়? রোধ কোথায়? রোধ নেই, রোধ নেই। ক্ষমতা আছে, বিভব প্রভেদ আছে, রোধ নেই। দাদা ক্ষমতাও থাকতে হবে, বিভব প্রভেদ থাকতে হবে, রোধ বার করার উপায়ও থাকতে হবে। ক্ষমতাও থাকতে হবে, বিভব প্রভেদ থাকতে হবে, রোধ বার করার উপায়ও থাকতে হবে। তার মানে এই ফর্মুলাগুলো কোনো কাজে দেবে না। এই ফর্মুলাটা বাদ দিয়ে এই যে লাস্টের ফর্মুলাটা আছে শুধুমাত্র সেটা লিখলেই যথেষ্ট। বললাম একদম। তার মানে প্রথমটা যদি আমি তোকে বলি, আজ প্রথমে বললাম P1 কত রয়েছে বল? 60 ওয়াট আছে, তাহলে 60 ইকুয়াল টু পি ইকুয়াল টু কত আসছে? ভি স্কোয়ার বাই আর। ভি কত আছে বল? 220। ভি স্কোয়ার করলে কি হয়ে যাবে বল? 220 গুণ 220, ভি স্কোয়ার হয়ে গেল। আর নিচে হয়ে গেল আর। আর মানে কি? রোধ। রোধ হলো প্রথমেরটার R1। তার মানে দাদা R1 এর ভ্যালুটা যেটা বেরিয়ে গেল সেটা বেরিয়ে গেল 220 গুণ 220 ডিভাইডেড বাই 60। একদম পরিষ্কার। এবার যদি আমি একই রকম ভাবে R2 এর ভ্যালুটা বার করতে চাই, R2 এর ভ্যালু কি করে বেরোবো? ওপরে ভি স্কোয়ার করে দাও, ভি কত আছে? 110, 110 গুণ 110, নিচে কত করে দেবো? পি, পি কত আছে? 60। শেষ। তাহলে এবার আমি কি করবো? দুটো রোধের অনুপাত বার করবো, শেষ হয়ে যাবে। তাহলে এবার R1 আর R2 এর অনুপাত করে দাও। R1:R2, 220 গুণ 220 ডিভাইডেড বাই 60 ইস টু 110 গুণ 110 ডিভাইডেড বাই 60। 60 উড়ে গেল,
110 110 220 220 2 গুণ 2 থেকে গেল, এখানে 1 গুণ 1 থেকে গেল, তার মানে হয়ে গেল 4:1। শেষ, খাতা। কঠিন? আরে একদম কঠিন নয় রে ভাই, খুব সোজা অঙ্ক এগুলো। এবং এই টাইপের অঙ্ক যদি তুই শিখে যাস, তোর এর বাইরে কিছু আসবে না পরীক্ষায়, তুই সব অঙ্ক করে দিতে পারবি, তোকে চ্যালেঞ্জ দিয়ে বললাম। নেক্সট প্রশ্ন দেখ, একটা বিওটির অঙ্ক আছে, একটা বিদ্যুতের বিলের অঙ্ক আছে, এটা একটুখানি করিয়ে দিই। বিদ্যুতের বিলের অঙ্ক, বিওটির অঙ্ক পরীক্ষাতে একটা থাকেই থাকে এবং 3 মার্কসে থাকে ভাই। চলতরিতে এমন কি হয়, 3 মার্কসে দুটো প্রশ্ন দেয়। এখন যেটা ট্রেন্ড বেরিয়ে গেছে, চলতরিতে 3 মার্কসে দুটো অঙ্কই দেয়। চলতরিতে 3 মার্কসে যে দুখানা প্রশ্ন অঙ্কই দিয়ে দেয়। একটার মধ্যে একটু সোজা অঙ্ক থাকে, একটার মধ্যে একটু চাপের অঙ্ক থাকে। একটু চাপের অঙ্ক তোর এই 12টা অঙ্কের কনসেপ্ট দিয়ে মিলে যাবে। চ্যালেঞ্জ আমার। চল দেখ, বলেছে 8টা বাল্ব আছে, 8টা বাল্ব আছে, খুব ভালো কথা। প্রত্যেকদিন 10 ঘন্টা করে চলছে। দাদা প্রত্যেকদিন 10 ঘন্টা করে চলছে, খুব ভালো কথা। তাহলে আমি এক কাজ করি না, আমি কিভাবে শেখাই আমার ব্যাচের মধ্যে, তোদেরকে যেমনি করে তোদের টিচাররা শিখিয়েছে তোরা করতে পারিস, আমি আমাদের ব্যাচের মধ্যে যেভাবে শেখাই আমি সেখানে করছি। তোর যদি এটা পছন্দ হয় তুই এটাও করতে পারিস, ঠিক আছে? আচ্ছা, আমি যেটা করি, আমি প্রথমে একদিনে ব্যয়িত তড়িৎ শক্তি বার করে নিই। একদিনে ব্যয়িত তড়িৎ শক্তি, আমি কোনো ক্ষমতা লিখি না ভাই, আমি একদম তড়িৎ শক্তি বার করি, ক্ষমতার সাথে সময় গুণ করে দিই। কি করে করতে হয় দেখ, একদিনে প্রথমেরটা বার করি। কটা বাল্ব আছে বল? 8টা বাল্ব আছে। প্রত্যেকের ওয়াট কত বল? 60 ওয়াট করে। এবার তার সঙ্গে ঘন্টা গুণ করে দে, কারণ শুধুমাত্র যদি আমি ওয়াট লিখি, 8টা কত ওয়াটের, তার মানে এটা তড়িৎ ক্ষমতা বেরোলো। তড়িৎ ক্ষমতার সাথে কত ঘন্টা ধরে চলছে সেটা যদি আমি গুণ করি, তাহলে সেটা বেরিয়ে গেল তড়িৎ শক্তি। এটাই আমার চাই। তড়িৎ শক্তির তো একক বিওটি, তড়িৎ শক্তির তো একক কিলোওয়াট আওয়ার, তড়িৎ শক্তির তো একক ওয়াট আওয়ার। বারবার করে শেখাই। তোরা যারা যারা জানিস না অ্যাডভেঞ্চার একাডেমি মডেল, আমাদের 5 মিনিটের রিভিশন, পকেট ধামাকা, প্রত্যেকটা এমসিকিউ, ভিএসএকিউ, এসএকিউ, এলএকিউ এর সেপারেট প্রিপারেশন, সুপার মক পরীক্ষার আগে, বা তুই ধর এই চ্যাপ্টার ওয়াইজ ওয়ান শট, তারপরে সেখান থেকে কুইক রিক্যাপ, তারপর সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, পরীক্ষার আগে 20 কোয়েশ্চেনের সেট, পুজো স্পেশাল ম্যারাথন গুলো, সমস্ত কিছু 15খানা করে কোয়েশ্চেন করাই পুজোর সময়। প্রত্যেকটা জিনিস তুই করতে পারবি। তুই যে অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলটার মধ্যে নতুন হয়ে থাকিস, চ্যানেলটা দেখে না, তারপর কি করতে হবে তুই জানিস, ঠিক আছে? চলো আর কি, শুরু করি। 8টা, প্রত্যেকটা 60 ওয়াট করে, কত ঘন্টা চলছে? 10 ঘন্টা করে চলছে, খুব ভালো। তার মানে দাদা টোটাল ওয়াট এবং টোটাল ঘন্টাটাকে গুণ করে দিই, প্লাস একটা ইলেকট্রিক ইস্ত্রি রয়েছে, ক্ষমতা কত? 1.5 কিলোওয়াট। আচ্ছা কিলোওয়াটে কি লেখা যাবে? না, 1.5 কিলোওয়াটটাকে 1000 দিয়ে গুণ কর, তাহলে হয়ে গেল দেখ 1500 ওয়াট। তাহলে এটাকে আমি 1500 দিয়ে লিখলাম, 1500 ওয়াট দিয়ে লিখে দিলাম। আর দাদা ঘন্টা কত? বলে দিয়েছে প্রত্যেকদিন 15 মিনিট। না, 15 মিনিটেও লিখলে হবে না, 60 দিয়ে ভাগ করে ঘন্টার মধ্যে লেখো, খুব ভালো। আর কি কিছু আছে? না, আর কিছু নেই। তাহলে এই দুটোই হচ্ছে আমার একদিনে ব্যয়িত তড়িৎ শক্তি, এবং এই পুরোটার ইউনিটই হচ্ছে আমার ওয়াট আওয়ার। ওয়াটের সঙ্গে আমি ঘন্টাটাকে গুণ করে দিয়েছি। তাহলে এবার আমি একটু দেখি, এখানে হয়ে গেল আমার 600 গুণ 8, 6 8 48 0 0 4800। এখানে দেখো আমার হয়ে গেল 4 15 60, বা এখানে আমি আরো সহজে করতে পারি, এখানে আমার হয়ে গেল 4 15 60, আর এখানে হয়ে গেল 100, আমার হয়ে গেল 4 25 100, 5 25 5 15 75 5, হাতে রইল 7, 15 2 30, আর সাথে হচ্ছে 37। ওকে, তাহলে এখানে হয়ে গেল আমার 7 5, এখানে হয়ে গেল আমার 48, আর 3 51, তাহলে 5175 ওয়াট আওয়ার বেরিয়ে গেল। এটা আমার একদিনে ব্যয়িত তড়িৎ শক্তি। এবার যদি আমাকে বলে দেয় 1 মাসের বিল বার করতে হবে, তাই তো বলে দিয়েছে, আমাকে বলে দিয়েছে 1 মাসে কত বিদ্যুতের খরচ হবে। তাহলে 1 মাস মানে যদি আমাকে কোনো দিন না মেনশন করে দেয়, আমি কত দিন ধরবো ভাই? 30 দিন ধরবো। তাহলে যদি একদিনে ব্যয়িত তড়িৎ শক্তি এইটা হয়, তাহলে 30 দিনে ব্যয়িত তড়িৎ শক্তি কত? 30 দিনে ব্যয়িত তড়িৎ শক্তি, না একদিনেরটা হচ্ছে দাদা 5175, সেটাকে তুমি 30 দিয়ে গুণ করে দাও, তাহলে হয়ে গেল দেখো 3 5 15, 5 হাতে 1, 3 7 21, আর 1 22, 2 হাতে 2, 3 1 3 আর 2 5, আর 3 5 দেখো হয়ে গেল 15। আচ্ছা, আর এখানে একটা শূন্য বসিয়ে দাও। এই যে পুরোটা হয়ে গেল, সেটা তো ওয়াট আওয়ার এককে বেরোলো রে।
30 দিনে ব্যয়িত তড়িৎ শক্তি 30 দিয়ে গুণ করলাম, এটা কি এককে বেরোলো? ওয়াট আওয়ার এককে বেরোলো। কিন্তু আমাদেরকে কিসে বার করতে হবে? বিওটি ইউনিটে বার করতে হবে, কিলোওয়াট আওয়ারে বার করতে হবে। ওয়াট আওয়ার যেটা বেরিয়েছে 15, 5, 25, 0, সেটাকে 1000 দিয়ে ভাগ করে দেবো। দাদা 1000 দিয়ে যদি ভাগ করে দিই, 0 0 কাটবে, দুটো পয়েন্ট আগে বসিয়ে দুটো ঘর আগে 155.25 বেরিয়ে গেল। তার মানে এত ইউনিট আমার বিল উঠেছে। আমার টোটাল এক মাসে এত ইউনিট খরচ হয়েছে। এবার দাদা প্রত্যেক ইউনিটের দাম কত? 6 টাকা। যদি প্রত্যেক ইউনিটের দাম 6 টাকা হয়, তাহলে আমার মাসের বিল কত? আমার টোটাল ইউনিট কত খরচ হয়েছে, যেটা বিওটি সেটাই তো ইউনিট, কিলোওয়াট আওয়ার। ওয়াট আওয়ারকে 1000 দিয়ে ভাগ করলাম, সেটাই আমার ইউনিট, বারবার করে শিখিয়ে দিয়েছি। 155.25 গুণ প্রত্যেক ইউনিটের ভ্যালু কত দিয়ে দিয়েছে আমাকে? 6 টাকা। 5 6 30 0 হাতে 3, 6 দিয়ে 12 আর 3 15, 5 হাতে 1, 5 6 30 আর 1 31, 1 হাতে 3, 6 15 90 আর 3 93, 2 ঘর আগে পয়েন্ট বসে গেল। তার মানে 931 টাকা 50 পয়সা আমার বিল এসছে। পরিষ্কার? পরিষ্কার? এইভাবেই করতে হয়। তোরা এগুলোকে যারা ডিটেলে যেখানে পড়ছিস সেখান থেকে যেমন করে শিখেছিস তোরা এইভাবে করতে পারিস। আমি এরকম ভাবে শেখাই, খুব সহজে হয়ে যায় অঙ্ক। আমি ডিরেক্ট তড়িৎ শক্তি বার করা শেখাই, তড়িৎ ক্ষমতার সাথে সময় গুণ করে ওয়াট আওয়ারে বেরিয়ে যায়। তারপর 30 দিনেরটা বার করতে বলি, তারপরে কিলোওয়াট আওয়ার বিওটিতে ইউনিট বার করে গুণ করে দিতে বলি, শেষ, খতম। ব্যাস। তোরা যারা যারা চাইছিস, তোরা যদি অন্য কোথাও ডিটেলে না পড়ে থাকিস, আমি বারবার করে বলি যদি কোথাও ডিটেলে পড়ে থাকো তাহলে সেখানে পড়ো আর আমার এখান থেকে প্র্যাকটিস করো। তোরা যারা চাস অ্যাডভেঞ্চার একাডেমি থেকেই ডিটেলে পড়বি, অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলেই প্র্যাকটিস করবি, তাদেরকে বলবো নিচের পিন কমেন্টটা চেক কর। আর না হলে আমাকে এই নাম্বারে 6289360364 এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারটার মধ্যে শুধু ক্লাস 10 ফাউন্ডেশন ব্যাচ বলে লিখে দে, আমি তোকে সব ডিটেলস পাঠিয়ে দেবো। তারপরে তুই দেখবি তোর যদি অন্য কোথাও ডিটেলে পড়াশোনা করার জায়গা থাকে আমি বলবো সেখানে পড়। আপাতত এই মধ্যখানে আর কোনো টিচার চেঞ্জ করার তোর প্রয়োজন নেই। যদি তোর ডিটেলে কোথাও পড়ার জায়গা না থাকে তুই কন্ট্যাক্ট কর, আমি তোকে বাকিটা বুঝিয়ে দেবো, ঠিক আছে? ব্যাস, আর কিছু নয়। আর যারা যারা চাস পরীক্ষা দিবি, আমি কিন্তু একটা বিশেষ ব্যবস্থা প্রত্যেকের জন্য করে রেখে দিয়েছি। যারা যারা ইউটিউবে পড়ছে, যারা আমাদের ব্যাচের মধ্যে পড়ছে, প্রত্যেকেই এই পুরো মে মাসে আমাদের অ্যাপের মাধ্যমে পরীক্ষা দিতে পারবে। আমাদের অ্যাপের লিংক দেখবি নিচে দেওয়া রয়েছে। অ্যাপের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে, কোনো টাকা লাগছে না এর জন্য। তুমি অ্যাপের ব্যাকগ্রাউন্ড পেজটা খুললে আমি দেখবে বারবার করে আমার বিভিন্ন যে মোটিভেশনাল ভিডিও, যেটা আমাদের কনসিস্টেন্সির ভিডিও, বা কিছুদিন আগে একটা শর্টস দিয়েছিলাম এই একদিন আগে, সেখানেও বলে দিয়েছিলাম কিভাবে পরীক্ষা দিতে হয়। দুটো পরীক্ষা অলরেডি হয়ে গেছে, চলতরিতার তাপের পরীক্ষা, আর আরেকটা দিন হচ্ছে অজৈব রসায়নের তাপের পরীক্ষা। আমাদের অ্যাপটা নিচে আছে, পিন কমেন্টে ডাউনলোড করবি, অ্যাপটা ওপেন হবে, লগ ইন করবি। লগ ইন করার পর যে প্রথম পেজটা খুলবে তার একদম টপ লেফট কর্নার দেখবি, টপ লেফট কর্নারের মধ্যে দেখবি এরকম 3খানা দাগ দেওয়া রয়েছে। ওইটার মধ্যে ট্যাপ করবি, দেখবি ফ্রি মেটেরিয়াল বলে একটা সেকশন আসবে। ওটার মধ্যে ট্যাপ করবি, দেখবি লাস্টে টেস্ট বলে একটা জিনিস লেখা রয়েছে। টেস্টে যাবি, তুই 2খানা পরীক্ষা পরপর দেখতে পাবি। পরীক্ষাগুলো এমসিকিউ প্যাটার্নে আছে, সুন্দর সুন্দর প্রশ্ন দেওয়া রয়েছে। তুমি সেগুলোকে ভালো করে সলভ করবে, খাতার মধ্যে খাতা নিয়ে বসবে। প্রথমটা সম্ভবত 35 নম্বরের পরীক্ষা আছে, দ্বিতীয়টা 50 নম্বরের পরীক্ষা রয়েছে। সলভ করবে, সলভ করলে সঙ্গে সঙ্গে সাবমিট করলে তোমার কটা ঠিক হয়েছে, কটা ভুল হয়েছে, কোন জায়গাটায় তুমি ভুল করেছো সেটাও তুমি দেখতে পাবে, কোন জায়গাটা তুমি ঠিক করেছো সেটাও তুমি দেখতে পাবে, মানে কোন প্রশ্নটা আর কি। তারপর কোন জিনিসটা তোমার ধরো র্যাঙ্ক কত হয়েছে, তুমি কত সময়ের মধ্যে করেছো, তোমার পার্সেন্টাইল কত রয়েছে, তোমার পার্সেন্টেজ কত রয়েছে, তোমার গ্রেড কত রয়েছে, তোমার টাইম, সব কিছু দেখিয়ে দেবে। তুমি ওভারঅল এর মধ্যে কত র্যাঙ্কে আছো সব তুমি দেখে দেবে। তোমার কোন প্রশ্নটা ভুল হয়েছিল সেটার মধ্যে লাল হয়ে যাবে, কোন প্রশ্নটা ঠিক হয়েছিল সেটার মধ্যে সবুজ হয়ে যাবে, সব করে দেবে অ্যাপের মধ্যে। তুমি কি একবার পরীক্ষা দিয়ে দাও। আর যেগুলো যেগুলো ভুল হবে, সেই ভুল প্রশ্নগুলো দেখবে একদম কারেক্ট অ্যান্সার কি হবে সেটাও লেখা থাকবে। তুমি সেখান থেকে দেখে আরেকবার সলভ করবে। কিছু বুঝতে না পারলে তুমি সেখান থেকে অ্যাপে মেসেজ করার অপশন পাবে, মেসেজ করবে। ব্যাস, ঠিক আছে, হয়ে গেল, খতম খতম খতম। নেক্সট প্রশ্ন 11 নম্বর বলে দিয়েছে 240 ভোল্ট 1000 ওয়াট এবং 240 ভোল্ট 100 ওয়াট বৈদ্যুতিক বাতির মধ্যে কার ফিলামেন্ট মোটা হবে। আচ্ছা, কার ফিলামেন্ট মোটা হবে জিজ্ঞাসা করছে। খুব ভালো করে মন দিয়ে শোন ভাই। আমি যদি তোকে একটুখানি জিজ্ঞাসা করি, মোটা ইন দা সেন্স প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি, আর রোগা ইন দা সেন্স প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম। যেমনি আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে দাদা তোমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা, ভীষণ মোটা আমি, তাহলে আমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা অনেকটা বেশি, তাহলে আমি ভীষণ মোটা। এবার বিষয়টা হচ্ছে যখনই তারের ক্ষেত্রে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আসে, তোরা প্রত্যেকে জানিস একটা সম্পর্ক আমরা বারবার করে জানি, আর প্রপোর্শনাল টু 1/a। তার মানে দাদা ঘুরে ফিরে সেই রোধটাই বার করতে হবে। আমি বললাম একদম।
তাহলে আগে রোধ বার কর, তারপর কথা বলি। তাহলে চলো আগে রোধ বার করি। তাহলে রোধ দুটোর ক্ষেত্রে তো ইজিলি বার করতে পারবো। 240 ভোল্ট আছে, 1000 ওয়াট আছে। বল রোধ কি করে বার করে? প্রথমটার ক্ষেত্রে R1, আরে ফর্মুলা জানিস তো, P1 কত? 1000 ওয়াট। তাহলে 1000 ইকুয়াল টু ভি স্কোয়ার কত? ভি স্কোয়ার হচ্ছে 240 গুণ 240, ভি স্কোয়ার ডিভাইডেড বাই R1 বসিয়ে দিলাম। তাহলে R1 এর যে ভ্যালুটা দাদা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 240 গুণ 240 ডিভাইডেড বাই 1000। তার মানে 0 0 0 0 গেল, 24 গুণ 24 576 ডিভাইডেড বাই 10 57.6 ওহম। শেষ। নেক্সট, এখানে আমি দেখছি R2 আছে। R2 মানে কত বলো? R2 মানে ওপরে ভি স্কোয়ার মানে দাদা 240 গুণ 240, বললাম হ্যাঁ। আর নিচে দাদা আমাদের P1 P2 কত বলো? 100। দুটো শূন্য গেল, 24 গুণ 24 কত হয়ে গেল বলো? 576 ওহম বেরিয়ে গেল। খতম খতম খতম। এবার আমাকে একটা কথা বল ভাই, কোন রোধটা বেশি? দাদা R প্রপোর্শনাল টু 1/A প্রথমেই লিখি, লেখো। এবার তুই আমাকে বল কোন রোধটা বেশি? দাদা দ্বিতীয়টার রোধ বেশি। আরে যদি দ্বিতীয়টার রোধ বেশি হয় তো দ্বিতীয়টার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কম হবে। আরে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কম হবে মানে দ্বিতীয়টা রোগা। আরে প্রথমটার রোধটা কম রে ভাই, প্রথমটার রোধটা কম, তাহলে প্রথমটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বেশি, ব্যস্তানুপাতিক তো, তাহলে প্রথমটা মোটা, গল্প শেষ। আরে খতম রে ভাই। এইটা শ্রেণী সমান্তরালে যুক্ত করা হয়েছে, লাস্ট অঙ্ক। এই যে অঙ্কটা রয়েছে, এই যে শেষ অঙ্কটা রয়েছে, এটা পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই বছরে। আমি বারবার করে তোকে বলে দিয়েছি, এই অঙ্কটা আমি আগেও করিয়েছি। দেখ খুব মন দিয়ে, বলছে 1.5 ওয়াট আর 2 ওয়াট ক্ষমতা সম্পন্ন টর্চের দুটি বাল্বকে 3 ভোল্ট তড়িৎচালক বলের ব্যাটারির সঙ্গে পৃথক পৃথক ভাবে একবার শ্রেণীতে আর একবার সমান্তরালে যুক্ত করা হয়েছে। মানে কি দাদা? মানে তোকে দুখানা বাল্ব দিয়ে দিয়েছে, একটা 1.5 ওয়াট ক্ষমতা সম্পন্ন, একটা 2 ওয়াট ক্ষমতা সম্পন্ন। তোকে বলে দিয়েছে এই দুটোকে 3 ভোল্ট তড়িৎচালক বলের একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয়েছে। কিন্তু এই দুটোকে দুরকম ভাবে যুক্ত করা হয়েছে। প্রথমে যখন যুক্ত করা হলো সেটাকে শ্রেণীতে যুক্ত করা হয়েছে, শ্রেণী সমবায়, এবং দ্বিতীয়বারে এই দুটো সেম বাল্বকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়েছে। এবার তোকে জিজ্ঞাসা করেছে, এই যে দুবার দুরকম ভাবে যুক্ত করলাম দুটো বাল্বকে, কোন বারে কোনটা উজ্জ্বল ভাবে জ্বলবে? মানে প্রথমবারে শ্রেণীতে কোন বাল্বটা উজ্জ্বল ভাবে জ্বলবে, 1.5 ওয়াটের না 2 ওয়াটের? আর দ্বিতীয়বারে সমান্তরালে আবার কোনটা উজ্জ্বল ভাবে জ্বলবে, 1.5 ওয়াটের না 2 ওয়াটের? এটাই হচ্ছে প্রশ্ন। এবার কি করে সলভ করতে হয় দেখেন। এখানেও তোকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে রোধ। প্রথমেই তুমি রোধ বার করো। তাহলে 1.5 ওয়াট ক্ষমতা সম্পন্ন বাল্বের রোধ, আমি R1 ধরে নিই। এবার তুই আমাকে বল R1 এর ভ্যালু কি হয়? তোরা প্রত্যেকেই এখন জেনে গেছিস R1 এর ভ্যালুটা হয়ে যায় ভি স্কোয়ার ডিভাইডেড বাই P1। ভি স্কোয়ার কত বল? ভি স্কোয়ার মানে 3 এর স্কোয়ার, তাহলে 3 গুণ 3। P1 কত বল? প্রথমটার ক্ষমতা কত? 1.5, তাহলে 1.5। 1.5 দিয়ে দাদা 2 হয়ে গেল, 3 কেটে, তাহলে প্রথমটার ক্ষেত্রে রোধ বেরিয়ে গেল 6 ওহম, একদম পরিষ্কার। আচ্ছা যদি প্রথমটার ক্ষেত্রে রোধটা 6 ওহম হয়, তাহলে এইবার ওই 2 ওয়াট ক্ষমতা সম্পন্ন বাল্বের রোধ কত হয়ে যাবে বল? R2 কত হয়ে যাবে? R2 হয়ে যাবে দাদা ওপরে ভি স্কোয়ার কত বলো? 3 গুণ 3। নিচে কত হয়ে যাবে বলো? 2 হয়ে যাবে। তাহলে যদি 2 হয়ে যায় তাহলে 9 ডিভাইডেড বাই 2 4.5 হয়ে গেল, 4.5 ওহম। শেষ, খতম। এইবার আমি এই যে দুখানা রোধের বাল্ব আছে তাদেরকে দুরকম ভাবে দুবার যুক্ত করছি। আমি যখন প্রথমবার শ্রেণীতে যুক্ত করেছি, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, তুই বল কি বলে দিয়েছে কোনটা উজ্জ্বল ভাবে জ্বলবে? আরে উজ্জ্বল ভাবে তো সেটাই জ্বলবে যেটাই বেশি তাপ উৎপন্ন হবে রে, যেটাই বেশি তাপ উৎপন্ন হবে সেটাই তো উজ্জ্বল ভাবে জ্বলবে। আর তাপ উৎপন্ন হওয়ার ফর্মুলা কে রে? H ইকুয়াল টু I স্কোয়ার RT ডিভাইডেড বাই J। আর কি? শ্রেণী সমবায় যখন বলে দিয়েছে দাদা, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তো আইটা ধ্রুবক থাকে, কারণ একই কারেন্ট প্রবাহিত হয় সবার মধ্যে দিয়ে।
দাদা তাহলে আই ধ্রুবক, আমি বললাম হ্যাঁ। দাদা টি তো সবার ক্ষেত্রে ধ্রুবকই থাকবে, একই সময় ধরেই তো যাচ্ছে, আর জুল তুল্যাঙ্ক তো এমনি ধ্রুবক, যেহেতু এমনি ধ্রুবক, তাহলে আইও ধ্রুবক। শ্রেণীর জন্য টি তো দুটোর মধ্যে দিয়ে সেমই সময় ধরে যাবে, তো টিটাও ধ্রুবক, জেটাও ধ্রুবক, তাহলে এইচ প্রপোর্শনাল টু আর আমি লিখতে পারি, একদম পরিষ্কার ভাবে লিখতে পারি। যদি তিনটেই ধ্রুবক হয়, তো ধ্রুবক আর সমান চিহ্নকে তুলে দিলে এইচ প্রপোর্শনাল টু আর বেরোয়। তার মানে দাদা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যার রোধটা বেশি হবে সেখানেই বেশি তাপ উৎপন্ন হবে, আর সেটাই উজ্জ্বল ভাবে জ্বলবে। আমাকে বল একদম পরিষ্কার, কার রোধ বেশি? আরে প্রথমটার রোধ বেশি, তার মানে শ্রেণী সমবায়ে প্রথমটাতে উৎপন্ন তাপ বেশি, তাহলে প্রথমটা উজ্জ্বল ভাবে জ্বলবে। কনফার্ম, কনফার্ম, কনফার্ম। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তো প্রথমটা উজ্জ্বল ভাবে জ্বললো। এবার সমান্তরালে কি হবে? সমান্তরালে উৎপন্ন তাপের রাশিমালাটা কি? এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি বাই জে কি? আমি বললাম না, কারণ সমান্তরালে তো ভি দিয়ে করতে হবে, সমান্তরালে কোনো আই এর গল্পই রাখলে চলবে না। তাহলে দাদা আই কে পুরো ভ্যানিশ করতে হবে। বললো হ্যাঁ, কি করে করবো দাদা? ওই আই ইন্টু আর ডিভাইডেড বাই টি ডিভাইডেড, না দাদা আই থেকে যাবে একটা, ভি আই টি, আই তো থেকে যাবে, আই কে রাখলেই চলবে না। তাহলে কি করবো? না ওপরে একটা আর দিয়ে গুণ কর, ওপরে একটা আর দিয়ে গুণ কর, নিচে একটা আর দিয়ে গুণ কর। তাহলে ওপরে দেখ আই স্কোয়ার আছে, আমি লিখে দিচ্ছি একটু, আই স্কোয়ার আছে, আর ইন্টু আর করলে আর স্কোয়ার আছে, ইন্টু আছে তো টি, নিচে আছে তো জে ইন্টু আর, কি আছে বল? এইচ। হলো দাদা আই স্কোয়ার আর স্কোয়ার মানে ভি স্কোয়ার। আরে কেন? ভি ইকুয়াল টু আই আর, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু আই স্কোয়ার আর স্কোয়ার। তাহলে দাদা ভি স্কোয়ারের জায়গা আমি আই স্কোয়ার আর স্কোয়ার জায়গার মধ্যে ভি স্কোয়ার বসি তো, বসা, নিচে দাদা জে ইন্টু আর হয়ে গেল, তাহলে এইচ এর ভ্যালুটা থেকে গেল, থেকে গেল, থেকে গেল। দাদা চিন্তা করে দেখো তো, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ভিটা ধ্রুবক থাকে, হ্যাঁ, টিটা দুটোর ক্ষেত্রে ধ্রুবক, হ্যাঁ, জুল তুল্যাঙ্ক ধ্রুবক, হ্যাঁ, তাহলে এইচ ওপরে আর নিচে, তাহলে এইচ প্রপোর্শনাল টু 1/r আছে, বললাম একদম। তার মানে দাদা যার রোধটা বেশি সেখানে তাপ কম উৎপন্ন হবে, কারণ ব্যস্তানুপাতিক রয়েছে, টেবিল ঘুরে গেছে এবার, আমি বললাম একদম। এবং যার রোধটা কম আছে সেখানে এবার বেশি তাপ উৎপন্ন হবে, আর সেটাই উজ্জ্বল ভাবে জ্বলবে। তার মানে সমান্তরালে যার রোধটা কম আছে, যার রোধটা কম আছে মানে দ্বিতীয়টা, সেখানে তাপ বেশি উৎপন্ন হবে এবং সেটা উজ্জ্বল ভাবে জ্বলবে। আমি আশা করতে পারি প্রত্যেকের কাছে কনসেপ্ট একদম ক্লিয়ার। রাত থেকে শুরু করেছিলাম, ভোর হয়ে গেছে, আমি জানি না কতক্ষণে রেকর্ডিং হয়েছে, তবে ভোর হয়ে গেছে, একদম ভোর হয়ে গেছে, 4:54 বেজে গেছে। সকাল আজকে 12টার সময়, দুপুর 12টার সময় আজকে ভিডিও আসবে 12টা 5-এ। দেখা হচ্ছে প্রত্যেকের সাথে, খুব ভালো করে করে নিস এই 12টা অঙ্ক, তারপরে বাকিটা তুই বুঝে যাবি, ঠিক আছে? আজকের মতো এখানেই, সবাই খুব ভালো থাকিস, সুস্থ থাকিস, জয় ধামাকা। কাঁপিয়ে দিতে হবে, দেখছিস কি লেভেল অফ পরিশ্রম চলছে, কাঁপিয়ে দিতে হবে, আমি বারবার করে বলছি। এই পরিশ্রম যদি তোর দিক থেকেও চলে আসে, তাহলে তুই আর চিন্তা করিস না, তুই বিরাট রেজাল্ট করতে চলেছিস। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকিস, টাটা।